গাছের পাতা খায় যখন জীবন ধারণ করে কিন্তু অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে গেলে একদিন গরু চড়াইতে চড়াইতে একটা কূপের মধ্যে পড়ে যায়। জয় রাধে গোসাই। গুরু শিষ্যর ব্যবহার কেমন হওয়া উচিত? গুরু শিষ্যর ব্যবহার তো একদম বিশেষ ঘনিষ্ঠ, যেমন ছেলে পুত্র থেকেও মানে বেশি। কীরকম? একদম শাস্ত্রের কথা, অবন্তী নগরে শান্তিপন নামক একজন গুরুদেব ছিল। সেই গুরুদেবের আশ্রমত অনেক শিষ্য পাঠ অধ্যয়ন করে আসে। তো উপমন্যু নামক একজন শিষ্য ছিল। তো সেই শিষ্য পাঠ অধ্যয়ন করার জন্য গুরু আশ্রমে আসে। আসলে গুরুদেব তাক পরীক্ষা করার জন্যে কি করলে, যে কিছু গরু বাছুর তাক দিলে, যে বাবা উপমন্যু, যে আমার আশ্রমে তো তুমি পাঠ অধ্যয়ন করবে, তো কিছুদিন এই গরু বাছুরগুলো একটু দেখাশুনে করো। তখন উপমন্যু কি করে, গুরুদেবের আশ্রম আছে, গুরুদেব যেটা করবে ওইটাই না শোনা হবে। তখন উপমন্যু গরু বাছুরগুলো কিছুদিন চড়ায়। কিছুদিন পর গুরুদেব এখন উপমন্যু কয়, বাবা তোমার তো চেহারা দেখি সেই হৃষ্টপুষ্ট, তুমি খাও কি? তাই শিষ্য উপমন্যু কয় যে দেখো বাবা, এই গোদহন যখন হয়ে যায়, গোদহন হয়ে গেলে বাছুরগুলো দুধ খায়, খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেইটুকু আর কি আমি খাই। তখন গুরুদেব কয়, ও এতদিনে জানা গেল, তাহলে তোমার হৃষ্টপুষ্ট চেহারার কারণটা কি? বাছুরের ভাগেরটা তুমি খাও, এই জন্য তো তোমার হৃষ্টপুষ্ট চেহারা। গুরুদেব কয় যে না, তুমি আজ থেকে এরকম মানে ব্যবহার করবে না। তখন উপমন্যু মনে মনে বললেন যে গুরুদেব যেটা কয় ওইটা তো শোনা হবে। হ্যাঁ, গুরু আশ্রমে যখন আসছে গুরু বাক্য তো শ্রবণ করাই লাগবে। তখন উপমন্যু সেদিন থেকে আর গরুর দুধ খায় না। গরু বছর চড়ানোর পরে কিছুদিন পর সেই গুরুদেব আবার উপমন্যু সেই প্রশ্নটাই করে, বাবা উপমন্যু, তুমি তো মনে করো গরুর দুধ খাও না, তাহলে তাও দেখি তোমার চেহারাটা হৃষ্টপুষ্ট, তাহলে তুমি খাও কি? উপমন্যু কয়, বাবা আমি তো যেদিন থেকেই আপনি বলছেন যে দুধ খাওয়া যাবে না, সেদিন থেকেই আমি তো আর ওই দুধ খাই না। উপমন্যু কয় যে না, এই গরু বছর চড়াই যখন আমি মাঠে যাই, মাঠে গিয়ে গরু বছরগুলো দেখার জন্য একটা লোক রাখি, যে বলে গরু বছরগুলো তুই দেখিস, ওইখানে ভিক্ষে করি আসাম। তখন নগরে নগরে কিছু ভিক্ষে করে, দিনের বেলা ভিক্ষে করে, এই ভিক্ষে করিয়েই আর কি আহার গ্রহণ করে আর কি। হ্যাঁ, তখন গুরুদেব কয় যে ও, তাহলে আমার আশ্রমে থাকো আর তুমি ভিক্ষে করে উদর পূরণ করো, এটা হলে তো হবে না, তাহলে ভিক্ষে করি আমার আশ্রমে দেওয়া লাগবে। কারণ উপমন্যু মনে মনে ভাবে যে গুরু বাক্য তো শোনা লাগবে। পরের দিন কী করলে, ভিক্ষে করিয়ে দিনের বেলা ভিক্ষে করিয়ে গুরু আশ্রমে জমা দেয়। আর উপমন্যু কী করে, রাত্রিবেলা ভিক্ষে করিয়ে যা পায় সেটাই আর কি খায়। হ্যাঁ, যখন এইভাবে করে কিছুদিন যায়, পরবর্তীতে গুরুদেব আবার প্রশ্ন করে, বাবা উপমন্যু, তাহলে তুমি তো কিছুদিন থেকে দুধও খাও না, ভিক্ষে করিয়েও খাও না, তাহলে তাও তো তোমার চেহারা দেখি খুব সুন্দর, কী খাও তুমি? এখন উপমন্যু কয়, দিনের বেলা ভিক্ষে করিয়া তোমার আশ্রমে আমি দেই, আর রাত্রিবেলা যেটা পাই সেটা আমি গ্রহণ করি। হ্যাঁ, তো এইভাবে তখন এখন গুরুদেব কয় যে ও, দিনের বেলাটা আমাকে দাও, আর রাত্রিবেলা যেটা ভালো ভালো হয় সেটা তুমি খাও। এখন না, এটা করলে হবে না, তুমি দিনের বেলা যেটা ভিক্ষা করবে সেটাও দিবে, রাত্রিবেলা যেটা ভিক্ষা করবে সেটাও তুমি আশ্রমে দিবে। তখন উপমন্যু কী করলে, তখন ওই দিনের বেলা যেটা ভিক্ষা করলে রাতের বেলা যেটা ভিক্ষা করে সম্পূর্ণটাই গুরু আশ্রমে দেয়। পরবর্তীতে কিছুদিন যাবৎ ওই গরু চড়াতে 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 তখন কী করে, ভিক্ষা করি তো আর খায় না, তখন কিছুদিন গাছের পাতা খেয়ে আর কি জীবন যাপন করে। গাছের পাতা খায় জীবনযাপন করতে করতে শরীরও কৃষি হয়ে যায়, হাড্ডি চর্ম মাত্র। তারপরে আস্তে আস্তে চোখেই দেখে না, অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে গেলে একদিন গরু চড়াতে চড়াতে একটা কূপের মধ্যে পড়ে যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, গরু বছর সব এই গুরু আশ্রমে চলে এসে, উপমন্যু তখন বাড়ি আসে নেই। তখন গুরুদেব আবার মনে মনে ভাবে, আমার এত সুন্দর শিষ্য যা কই তাই শোনে, তাহলে শিষ্যটা আজ দেখি নেকে, গরু বছর তো সব চলে এসেছে, তাহলে উপমন্যু কোথায় গেল?
তখন সেই গরু বছর যে জায়গাগুলোতে চড়ায় আর কি, সেই জায়গায় গুরুদেব চলে যায়। গুরুদেব যখন সেই জায়গায় চলে যায়, এবার গুরুদেব যা ডাকে উপমন্যু উপমন্যু বলি এভাবে ডাকে, তখন উপমন্যু আওয়াজ দেয় গর্তের ভিতর থেকে। তখন গুরুদেব শুনে, কি বাবা তুমি গর্তে কেন? উপমন্যু কয়, আমি তো চোখেই দেখি না বাবা, অন্ধ হয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখন গুরুদেব কয়, তাহলে অন্ধ কী করে হলে? যে বাবা এমন বহুদিন থেকে আমি আহারই করি না, গাছের পাতা খায়া জীবন ধারণ করে আছি, আমার চোখ অন্ধ হয়ে গেছে। তখন গুরুদেব আফসোস করে, পরবর্তীতে কয়, তুমি দেববৈদ্য অশ্বিনী কুমারকে স্মরণ করো। অশ্বিনী কুমারকে স্মরণ করলেই তোমার সব রোগ মুক্ত হয়ে যাবে, চক্ষু তুমি আগের মতো হয়ে যাবে। তখন উপমন্যু দেববৈদ্য স্মরণ করে, চক্ষু সেই আগের মতো হয়ে যায়। সে ওই গর্ত থেকে উঠে এসে গুরুদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে। চোখ তো অন্ধ হয়ে গেছিল, গুরুদেবের কৃপাতে আবার সেই দৃষ্টি ফিরে পেলে। ফিরে পাওয়ার পর তখন গুরুদেব শিষ্যকে এত ভালোবাসে যে আমার এই শিষ্য যা বলি তাই শোনে। তখন সেই শিষ্যকে আশীর্বাদ করলে, যাও, আমার এখানে তো তুমি পাঠ অধ্যয়ন করতে এসছো, চারি বেদ ষটশাস্ত্র সব তোমার কণ্ঠস্থ হয়ে যাবে। পরবর্তীতে তাইও হয়, গুরুদেবের ব্যাখ্যাতে ষটশাস্ত্র চারি বেদ একদম কণ্ঠস্থ হয়ে যায়। গুরুদেব আর কি আশীর্বাদ দেয়, তুমি গৃহে চলে যাও। তখন গৃহে চলে যায়, শিষ্য চারি বেদ ষটশাস্ত্র একদম কণ্ঠস্থ হয়ে যায় গুরু কৃপাতে। তাহলে শিষ্য আর গুরুর এই যে একটা মানে ভক্তিভাব, ভালোবাসা, যে শিষ্য আর কি গুরুদেবের কথা শোনে না, তাহলে তাকে আর গুরুদেব কী কৃপা করবে? হ্যাঁ, গুরুদেবের সঙ্গে শিষ্যর অতি ভালোবাসাটা এমন হওয়া দরকার। জয় হবে। আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন।